নমস্কার বন্ধুরা, শুধু তোমার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় তারানাথ তান্ত্রিকের এক হাড় হিম করা অভিজ্ঞতার কাহিনী। আজ তোমরা শুনবে ইমন কল্যাণ মিত্রের লেখা তারানাথ তান্ত্রিক ও 3টি নখের আঁচড়। আজ প্রথম পর্ব। তাহলে চলো আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের এই কাহিনী। শুরু হচ্ছে শুধু তোমার গল্প নিবেদিত ইমন কল্যাণ মিত্রের কলমে তারানাথ তান্ত্রিক ও 3টি নখের আঁচড় প্রথম পর্ব। সেদিন আমি আর কিশোরী তারানাথের বৈঠকখানায় বসে আছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কিশোরী সদ্য কিনে আনা গরম বেগুনি মুড়ি দিয়ে মনের আনন্দে চিবোচ্ছে। আমি এক দৃষ্টে দেখছি তারানাথকে। মানুষটার বাড়িতে আজ নয় নয় করে কত বছর হলো আসছি। মাঝে মাঝেই লক্ষ্য করেছি তারানাথ একরকম খানিক অন্যমনস্ক হয়ে বাইরের দিকে চেয়ে থাকে। তখন ওর দিকে তাকালে কেমন যেন ঘোর লেগে যায়। তখন মনে হয় আমার মনও বাইরের পর্দার আড়ালে থাকা কোনো জগতের সাথে মিশে যাচ্ছে। মুড়ি খেতে খেতে কিশোরী বলল, আজ অফিসে একটা কাণ্ড হয়েছে বুঝলে। আমি আর তারানাথ চটকা ভেঙে তার দিকে তাকালাম। কিশোরী বলতে শুরু করলো, আর বলো না, আজকে অফিসে গিয়ে দেখি এক দক্ষ যজ্ঞ বেঁধে গেছে। একেবারে হুলস্থুল কাণ্ড যাকে বলে। আরে আমাদের ওই মেজো সাহেব আছেন না, তো ওনার একটি বিদেশি পার্কার কলম সেটি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কলমটা নাকি মেজো সাহেবকে স্বয়ং এলিজাবেথ দিয়েছিলেন। তুমি ভাবতে পারছো? তো বহু খুঁজেও সেই কলম আর পাওয়া গেল না। তখন মেজো সাহেবের সব রাগ গিয়ে পড়ল আমাদের অফিসের পিয়ন হরির ওপর। সেই বেচারা তো একদম কেঁদে কেটে অস্থির যাকে বলে। বারবার বলতে থাকে এই অফিস হচ্ছে তার কাছে মা বাপ। সে মরে গেলেও এই অফিসের কোনো জিনিস কখনোই চুরি করতে পারবে না। কিন্তু মেজো সাহেবকে সেই কথা বোঝায় কি? মেজো সাহেব তার কোনো কথাতেই কর্ণপাত করলেন না। তাঁর সন্দেহ, তিনি যে সময়টা কিছুক্ষণের জন্য বাথরুমে গিয়েছিলেন তখনই নাকি হরি কলমটাকে সরিয়েছে। তিনি রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে হরিকে রাস্কেল, স্ক্রাউন্ড্রেল ইত্যাদি নানা রকম বাজে বিশেষণ প্রয়োগ করে দারোয়ানকে দিয়ে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিলেন। কিন্তু আমার কি মনে হয় জানো, আমার স্থির বিশ্বাস যে হরি ওই কলম চুরি করেনি, ও চুরি করতে পারে না। আজ থেকে তো নয়, সে প্রায় 7 বছর ধরে আমাদের অফিসে কাজ করছে। আমি তাকে চিনি। ওর মতো অমন প্রাণবন্ত সহজ সরল ছেলে আমি খুব কম দেখেছি। তারানাথ কিশোরী রানা একটা পাসিং শো ধরিয়ে বলল, কাজটা ভালো করেননি তোমাদের সাহেব। মিথ্যা অপবাদের কষ্ট বড় সাংঘাতিক, বড় খারাপ সময়কে ডেকে আনে। আমি বললাম, মানে প্রতিশোধের কথা বলছেন? তারানাথ একরাশ ধোঁয়া ছেড়ে বলল, প্রতিশোধ হয়তো থাকে, কিন্তু তার চেয়েও বড় কথা হলো মিথ্যা অপবাদ যার নামে দেওয়া হয়েছে তার সেই কষ্ট থেকে, তার সেই মুহূর্তের মনোভাব, বেদনা ইত্যাদি সময়কে বেঁধে ফেলে। অপমানকারীকে কালচক্র থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে। এই যে আমরা রোজ সকালে উঠে দাঁতন করি, বিকেলে হাওয়া খেতে বেরোই, বা ঘরে অতিথি আসলে পাকা রুই মাছ কিনতে দৌড়ই, এসবই কালচক্রের নিয়ম। এর বাইরে আমরা যেতে পারি না। কিন্তু সময়কে যখন বেঁধে ফেলা হয় তখন স্বাভাবিক কালচক্র ব্যাহত হতে থাকে। দীর্ঘদিন এরকম হতে থাকলে যার বা যাদের সাথে এই ঘটনা ঘটছে তাদের সাথে বাস্তব পৃথিবীর আর কোনো সম্পর্ক থাকে না। তারা তখন একসময় মানুষই, অথচ মানুষ হয়েও থেকেও না থাকা জীব হয়ে যায়। কিশোরী বলল, তা ঠাকুরমশাই, এই নিয়ে আপনার জীবনে কি কোনো ঘটনা আছে নাকি? তাহলে শোনান না।
এই বৃষ্টির দিনে বেগুনি মুড়ির সঙ্গে কিন্তু খুব ভালোই জমবে, কি বলো ভাইয়া? তারানাথ মৃদু হেসে বলল, তন্ত্র সাধনা করতে গিয়ে কত যে অভিজ্ঞতা হয়েছে তার ঠিক নেই, তবে এই ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি। তখনই বুঝেছিলাম না জেনে শুনে দেওয়া মিথ্যা অপবাদ কত ভয়ানক বিষ নিয়ে আসে। তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে তার গল্প আরম্ভ করলো। তখনও আমার বিয়ে হয়নি। মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করে জীবন ধন্য হয়ে আছে। বাড়ির লোক ধরে নিয়েছিল, কয়েক মাস পর আবার বেরিয়ে পড়লাম। কাঁধে একটা ঝোলা নিয়ে 7-5 না ভেবেই বাঁকুড়া থেকে সোজা চলে গেলাম হুগলির দিকে। ইচ্ছে ছিল ওখানের এক গ্রামে কয়েকদিন ধরে এক মৌনী সাধু এসে রয়েছেন, তার সাথেই সাক্ষাৎ করব, কিন্তু সে আর হয়ে উঠল না। শেওড়াফুলিতে গরুর গাড়িতে উঠতে যাব, এমন সময় পেছন থেকে কে একটা হাত কাঁধে রাখল। তাকিয়ে দেখি, আরে এ তো আমাদের গ্রামের ভূপেন কবিরাজের ছেলে রমেন। রমেন আমার ছোটবেলার বন্ধু। শুনেছি মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন এদিকেই কোথাও একটা যেন এসে রয়েছে, বিনি পয়সায় দুস্থদের চিকিৎসা করছে। কিন্তু এই শেওড়াফুলিতেই তার দেখা পাবো এটা আমি ভাবিনি। রমেন আমার কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে তুই এখানে? শুনেছিলাম বটে সন্ন্যাসী টন্যাসী হয়ে গিয়েছিস, তা এখানে কি মনে করে? আমি বললাম, তোদের মৌনী সাধুকে দর্শন করতে যাচ্ছিলাম, তবে তোর চোখ মুখে এমন কালোর ছাপ কেন? বেশ বুঝতে পারছি প্রায় 1-2 মাস ধরে কোনো জটিল সমস্যায় আছিস। আমার এই কথাটা শুনেই রমেনের চোখে এক সম্ভ্রমের দৃষ্টি দেখলাম, আর তার সাথেই বিজ্ঞান পড়া ছেলের আমার মতো ঘর ছাড়া সন্ন্যাসীর প্রতি ভক্তিটাও যেন কিঞ্চিত বেড়ে গেল। রমেন বলল, ঠিকই বলেছিস ভাই, প্রায় 1.5 মাস ধরে আমার নাওয়া খাওয়া প্রায় উঠে গেছে। চোখের সামনে মানুষগুলো কষ্ট পাচ্ছে, কিন্তু কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার বিদ্যা, আমার ডাক্তারি ঘটনাগুলোর কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছে না, তো চিকিৎসা করব কি করে? আমি বললাম, কি হয়েছে তুই খুলে বল তো আমায়। রমেন বলতে গিয়েও একটা শব্দ শুনে দূরের দিকে তাকায়। আমিও ওর দৃষ্টি অনুসরণ করে দূরের দিকে তাকিয়ে দেখি একটা ঘোড়ার গাড়ি এদিকেই আসছে। রমেন ফিসফিস করে বলল, ওই যে গাড়িটা দেখছিস, ওতে রায়পুরের জমিদারের ছোট ছেলে নারায়ণ রায় আমাকে নিতে আসছেন। আমি ওদের পারিবারিক চিকিৎসক, ওদের পরিবারে ঘটনাগুলো ঘটছে বুঝলি। তুইও আমার সাথে চ, যেতে যেতে ওর মুখেই সব শুনবি। আমার চিকিৎসায় তো সারল না, দেখ তুই যদি কিছু করতে পারিস। তুই সাধু সন্ন্যাসীদের সঙ্গে থাকিস, অনেক কিছু জানিস বুঝিস, দেখ এর কোনো হাল বের করতে পারিস কিনা। রমেনের কথা চলাকালীন ঘোড়ার গাড়িটা এসে থামলো আমাদের সামনে। সেখান থেকে নামলো এক সুদর্শন পুরুষ, বয়স প্রায় আমাদেরই মতো হবে। দেখেই বোঝা যায় এর গায়ে জমিদার বংশের রক্ত বইছে। রমেন তাকে বলল, নারায়ণ, ইনি আমার বিশেষ বন্ধু, ইনিও আজ আমাদের সাথে যাবেন। আমার সন্ন্যাসীর পোশাক আর দাড়ি গোঁফ দেখে নারায়ণ বেশ ভক্তি করেই আমাকে ঘোড়ার গাড়িতে তুলল। গাড়িতে উঠে
নারায়ণের দিকে দৃষ্টিপাত করেই বুঝতে পারলাম এক অশুভ কালো ছায়া এর পেছনে লেগে আছে, যেন সুযোগ খুঁজছে কখন বাগে পেয়ে প্রাণ নেবে এর। বড় দুর্যোগ ঘনিয়ে এসেছে এর এবং এর সাথে থাকা মানুষজনের উপর। ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো। লক্ষ্য করলাম নারায়ণ আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তাকে বললাম, আজ আপনারও রক্তবমি হলো তাহলে? আমার মুখে কথাটা শুনেই নারায়ণের মুখশ্রী এক অদ্ভুত শ্রদ্ধা আর বিস্ময়ে ভরে উঠল। এমনকি দেখলাম রমেনও আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নারায়ণ আমার মুখের দিকে খানিক অপলক দৃষ্টিতে চেয়ে থেকে গাড়ির মধ্যেই সোজা পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাঁচান, বাঁচান ঠাকুর মশাই, আমাদের বাঁচান, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমরা। আমি বুঝেছি আপনি যে সে লোক নন, একমাত্র আপনি পারেন এর কিনারা করতে। বাঁচান, বাঁচান ঠাকুর মশাই, আমাদের বাঁচান। নারায়ণকে কোনোভাবে পা থেকে ছাড়িয়ে বললাম, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, তবে তার আগে আমাকে সব খুলে বলুন। হ্যাঁ নারায়ণ, এনাকে খুলে বলো সব কিছু। আমারও এখন মনে হচ্ছে তোমাদের পরিবারের এই মারণ রোগের সমাধান করা ডাক্তারের কর্ম নয়, এর পিছনে অন্য কোনো ব্যাপার আছে। নারায়ণ চোখের জল মুছে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, আপনি জানেন কিনা জানি না, এই শ্যাওড়াফুলি থেকে কয়েক মাইল দূরে রায়পুর নামে এক ছোট তালুক আছে, অর্থাৎ যেখানে এখন আমরা যাচ্ছি। আমরা রায়পুরের জমিদার। আমার প্রপিতামহ এই জমিদারির পত্তন করেছিলেন। যাই হোক, এই নিয়ে বেশি কথা বাড়াবো না, আপনাকে সংক্ষেপে মূল ঘটনাটা জানাই। দিন বেশ ভালোই চলছিল। প্রজারা সময় মতো খাজনা দিয়ে দিত, বাড়িতে মাঝে মধ্যেই বিভিন্ন উৎসব লেগে থাকতো। প্রায় 1.5 মাস আগে এমনই একটা উৎসব হয়। সেদিন আমার বড়দার মেয়ে মানে আমার ভাইজির জন্মদিন ছিল। ঘটনার সূত্রপাত তার কয়েকদিন পর থেকেই। সন্ধেবেলা আমি উকিলের সাথে কথা বলছি, এমন সময় ভেতর বাড়ি থেকে এক তীব্র আর্তনাদ শুনতে পাই। সঙ্গে সঙ্গে ছুটলাম ভিতর বাড়িতে। সেদিন মায়ের উপোস থাকায় মা একটু সন্ধেই শুয়ে পড়েছিল ঘরে। আমি পৌঁছে দেখি মায়ের চিৎকার শুনে সেখানে আমার আগেই দাদা বৌদি সবাই গিয়ে হাজির হয়েছে। ঢুকে দেখি এক বিভৎস দৃশ্য। মা বিছানার একপাশে খাটের ছত্রি ধরে দাঁড়িয়ে আছে আর হরহর করে সারা ঘরে রক্ত বমি করছে। মুখ দিয়ে বেরিয়ে আসছে দলা দলা কাঁচা রক্ত। এবং আরো আশ্চর্য হলো, সারা ঘরটা এক তীব্র পচা গন্ধে ভরে যাচ্ছে। অনেকটা নদীর পাড়ে গরু মোষ মরলে যেমন পচা গন্ধ ছাড়ে, ঠিক সেরকম। আমরা কোনোভাবে মাকে অন্য ঘরে নিয়ে গিয়ে শোয়াই। তখন মা অজ্ঞান হয়ে আছে। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ছুটে যায় ডাক্তারবাবুকে আনতে। তিনি এসে মায়ের নাড়ি দেখে রক্ত নিলেন। রমেন এবার নারায়ণকে থামিয়ে বলল, দাঁড়াও, এবার আমি বলছি। আমি গিয়ে সব শুনে ভেবেছিলাম নির্ঘাত যক্ষা, ক্যান্সার বা আলসার। সেই মতো পরীক্ষার জন্য রক্তের নমুনাও নিলাম, কিছু ওষুধও দিলাম। তারপর হঠাৎ লক্ষ্য করি রোগীর হাতে 3টে বড় বড় কালো নখের আঁচড়। তবে আঁচড়গুলো স্বাভাবিক নয়, যেন আঁচড় দেওয়ার সাথে সাথে জায়গাটা পুড়ে আছে। 3টি ক্ষত পুড়ে গিয়ে দগদগ করছে একেবারে। মনে হতে বাড়ির বউদের বলতে তারা জমিদার গিন্নিকে
উপর করে শুইয়ে শাড়িটা সরাতেই দেখি পিঠ থেকে কোমর অবধি আরো বড় 3টি নখের আঁচড় ফুটে উঠেছে। 3টি দাগি পুরো একেবারে কালো হয়ে আছে, যেন কেউ 3টি বাঁকানো গরম শেক দিয়ে। আমি চোখের ইশারায় রমেনকে নারায়ণের সামনে বলতে বারণ করলাম। রমেন চুপ করতে আমি নারায়ণকে বললাম, তারপর কি হলো? ডাক্তারবাবু মাকে ওষুধ দিয়ে চলে গেলেন। রাতে আবারও একবার মার রক্ত বমি হলো। তার সাথে এবার গালেও 3টে আঁচড়ের দাগ দেখা গেল। চামড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল ক্ষতগুলো থেকে। পরের দিন ডাক্তারবাবু এসে বললেন পরীক্ষা কেন্দ্র থেকে তিনি রিপোর্ট এনেছেন। যক্ষা, কর্কট বা আলসার জাতীয় কিছুই রিপোর্টে ধরা পড়েনি যাতে এমন বীভৎস রক্ত বমি হতে পারে। সেদিনই সন্ধেবেলা মা আর একবার রক্ত বমি করে অজ্ঞান হয়ে গেলেন, আর উঠলেন না। নারায়ণের গলার স্বর বুঝে এলো। সে 2 হাতে মুখ ঢেকে চোখের জল আড়াল করল। আমিও শুনতে শুনতে স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর নারায়ণ বলল, আমাদের অশৌচ শুরু হলো। অশৌচে প্রায় 1 সপ্তাহ পেরিয়েছি কি পেরোয়নি, নতুন সমস্যা শুরু হলো। একদিন আমার স্ত্রী মাটির উনুনে হব্বিষ্যি রান্না করছিল। উনুনে ফ্যান ভাত হচ্ছে। পরে ওর মুখে শুনেছিলাম ও তখন একটু আনমনা হয়ে গেছিল। এমন সময় খেয়াল করে অনেকক্ষণ তো ভাত বসিয়েছে, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। তড়িঘড়ি করে হাঁড়ির চাপা খুলে ভয়ে শিহরিত হয়ে যায়। তাকে হাঁড়ির ভেতর ভাত টকবক করে ফুটছে, কিন্তু তার রং সাদা নয়, লাল, যেন কেউ জলের বদলে রক্ত দিয়ে ভাত রান্না করছে। আমার স্ত্রী প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে সবাইকে ডাকতে থাকে। আমরাও গিয়ে দেখি সেই দৃশ্য। বড় বৌদি, মেজ বৌদিরা বমি করে ফেলে। কেউ কিছুতেই বুঝতে পারছিলাম না বদ্ধ হাঁড়ির মধ্যে এত রক্ত এলো কি করে। বিস্তর জল্পনা কল্পনা চলার পর বাবা শেষে বললেন ছোট বৌমা হয়তো খেয়াল করেনি, কোনো ছোটোখাটো পাখির ছানা উড়ে এসে পড়েছে ঢাকনার ফাঁক দিয়ে, তারই রক্ত হয়তো মিশে গেছে ভাতে। আজ আর রান্না চড়িয়ে কাজ নেই, মুড়ি বাতাসা খেয়েই কাটানো হোক। তখনকার মতো বাবার কথাটা আমরা মেনে নিলেও বুঝতে পারলাম না যে রান্নাঘরে কোশমিনকালেও একটা কাক অব্দি ঢোকেনি, সেখানে পাখির বাচ্চা কিভাবে এলো। ওই দিনই রাত্রিবেলা পর্দার ছেলের ধুম জ্বর এলো, তার সাথে শুরু হলো রক্ত বমি। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকেও খবর পাঠানো হলো। ডাক্তারবাবু একজন সাহেব ডাক্তারকে সাথে নিয়ে ছুটে এলেন। বাচ্চাটার জামা খুলে দেখা গেল তার ওই ছোট্ট শরীরটাতেও কালো আঁচড় ফুটেছে। আমাদের সামনেই যেন কেউ অদৃশ্য হয়ে ছেলেটার সারা গায়ে ক্ষত তৈরি করছে। ক্ষতগুলো দিয়ে বেরোচ্ছে চামড়া পোড়া গন্ধ। বড় বৌদি ছেলেটার শরীরটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, যেন অমন করেই নিজের ছেলেকে বাঁচাবে ওই আঁচড়গুলোর হাত থেকে। সাহেব ডাক্তারবাবুও সব দেখে আঁতকে উঠলেন। তার কথাতেই আমরা সঙ্গে সঙ্গে তাতানকে হাসপাতালে ভর্তি করলাম। পরীক্ষা চিকিৎসা সব চলতে লাগলো। ক্ষতগুলোতে সেলাই পড়ল। 3 দিন পর তাতান একটু ভালো হলো। তবে ওই কদিনেই দুরন্ত ছেলেটা একেবারে বিছানার সাথে মিশে গেছে। এখনও সে হসপিটালে ভর্তি। বড় বৌদি, মেজ বৌদি বা আমার স্ত্রী কেউ না কেউ সব সময় তার কাছে আছে। এরপর কোনোভাবে মায়ের শ্রাদ্ধ শান্তি করা হলো। গ্রামের লোকেরাও এসব ব্যাপারের অনেক কিছুই জেনে গেছে। বাবার দাপটে সামনাসামনি কোনো কথাবার্তা না হলেও আড়ালে আবডালে অনেক কথা চলতে লাগলো। মায়ের শ্রাদ্ধের 2 দিন পরই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমাদের চাকর মাধব শাল পাতা উচ্ছিষ্ট সব জড়ো করে বাগানের এক কোণে ফেলতে যাচ্ছিল। তখন দুপুরবেলা। হঠাৎ মাধবের এক তীব্র আর্তনাদ শুনে আমরা ভেতর বাড়ি থেকে সব দৌড়ে গেলাম। গিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো আমার সারা শরীরে কাঁটা দেয় ঠাকুর মশাই। সবার আগে আমিই পৌঁছেছিলাম। বাগানে একটা বহু পুরনো খোলামুখ কুয়ো আছে, এখন আর ব্যবহার হয় না। গিয়ে দেখি মাধব সেই কুয়োর উপর দাঁড়িয়ে আছে।
তার চোখে মণি বলে কিছু নেই। দুটো চোখই একেবারে খড়ির মতো সাদা হয়ে আছে, ঠোঁটের কষ বেয়ে গড়াচ্ছে রক্ত, আর তার খালি গায়ের বুকের ওপর ফুটে উঠছে কালো রঙের 3টে নখের আঁচড়। ততক্ষণে বাবা দাদারাও গিয়ে পৌঁছেছে। সবাই কাঁপছি এই দৃশ্য দেখে। এই অবস্থাতেই মাধব আমাদের দিকে তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, কেউ বাঁচবে না, ওরা কেউ বাঁচবে না, সবাই একে একে শেষ হবে। তারপর হাসতে হাসতে ঝাঁপ মারলো কুয়োর ভেতর। আমরা সবাই চিৎকার করে উঠলাম, মানব মানব! খানিক বাদে গোটা গ্রাম ভেঙে পড়ল কুয়োর কাছে। খবর পেয়ে মাধবের বউ ছুটে এসে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওগো, কোথায় চলে গেলে গো? কোথায় চলে গেলে ও? বাবা ডুবুরিদের খবর পাঠালো। দুজন এসে নামলো কুয়োয়। খানিক বাদে তারা উপরে এসে পড়ল। নিচে কোথাও মাধবকে পাওয়া যায়নি। মাধবের শরীরও আর ভেসে উঠল না। বাবা কিছু টাকা দিয়ে মাধবের বউকে বিদায় করলেও সারা গ্রামে খবরটা রাষ্ট্র হয়ে গেল। সবাই আমাদের রায়বাড়িকে এড়িয়ে চলতে লাগলো। পুরনো বিশ্বস্ত 2-3 জন ছাড়া সবাই কাজ ছেড়ে দিল। এরপর নানা ঘটনা ঘটতে লাগলো। আমার স্ত্রী রোজ দুপুরে রাস্তার কিছু কুকুর বেড়ালকে ভাত দিত। তারা এখন আর বাড়ির ছায়াও মারায় না। দূর থেকে বাড়িটার দিকে তাকিয়ে করুণ স্বরে ডাকতে থাকে। বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়। ধূপ ধুনো জ্বালালে বিকট চামড়া পোড়া গন্ধ বেরোতে থাকে। কোনোদিন ভাত রক্তে লাল হয়ে যায়, আবার কোনোদিন তা থেকে তীব্র মরা পচা গন্ধ ভেসে আসতে থাকে। সব দেখে বর্দা একদিন গ্রামের বদন ওঝাকে ডেকে আনলো। সাপ কাটার ঝাড়ফুঁক, মারণ উচ্চাটন এসবে তার আশেপাশের গ্রামগুলোতেও বেশ নাম আছে। বদন গোটা বাড়িটা চক্কর কেটে মাটি শুকে বলল, শনির দৃষ্টি পড়েছে এই বাড়ির ওপর, হোম করতে হবে। সেদিন রাতেই সে হোম করতে বসলো। বিস্তর মন্ত্রতন্ত্র পড়ে হোম করলো। তারপর বাবার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা মখমলের ধুতি নিয়ে যাবার সময় বলে গেল, আর কোনো বিপদ হবে না আপনাদের। এমন আটন দিয়েছি শনি ঠিক দৃষ্টি সরিয়ে নেবে, সব বিপদ কেটে যাবে। ওম কালী। আমরাও মনে মনে একটু নিশ্চিন্ত হলাম, কিন্তু তা বেশি দিনের জন্য নয়। ওই দিনের পরের দিন রাত্রে সবাই ঘরে ঘুমাচ্ছি। আমাদের বারান্দায় এক বিরাট খাঁচা আছে। বর্দার পাখি পোষার শখ। প্রায় 50টা তোতা ছিল তার ভেতর। সেই রাত্রে তাদের তীব্র চেঁচানিতে ঘুম ভেঙে গেল আমাদের। প্রথমে ভাবলাম সাপ টাপ কিছু ঢুকেছে, তাই চেঁচাচ্ছে। সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে দৌড়ে যাই। বর্দা মেজদা এরাও দৌড়ে এসেছে ততক্ষণে। তাদের হাতের লণ্ঠনের আলোয় বারান্দাটা আলোকিত হয়ে উঠেছে। সেই আলোয় দেখি সাপ টাপ কিছু নেই, কিন্তু 5-6টা পাখির গা থেকে আপনা থেকেই যেন পালক মাংস সব খসে খসে পড়ছে। বলা ভালো, কোনো অদৃশ্য কিছু যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পাখিগুলোকে। খাঁচার বাইরে ছিটকে ছিটকে আসা রক্তে ভিজে যাচ্ছে চারপাশ। বাড়ির বউরা ভয়ে চিৎকার করতে থাকে এই দৃশ্য দেখে। ওরে বাবা রে, ও বাবা! তার সাথেই চলতে থাকে অসহায় পাখিগুলোর মরণ যন্ত্রণায় চিৎকার। আমরা পাথরের মতো দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকি। সাহস হচ্ছিল না খাঁচার কাছে এগিয়ে যাওয়ার। বর্দাই এক সময় কাঁদতে কাঁদতে কোনোভাবে গিয়ে খুলে দেয় খাঁচার দরজা। বেঁচে থাকা পাখিগুলো তীব্র চিৎকার করতে করতে উড়ে যায় জানলা দিয়ে।
পরের দিন বদন ওঝাকে আমাদের লোক ডাকতে গিয়ে শোনে সে নাকি তীর্থ করতে গেছে, কবে আসবে তার কোনো ঠিক নেই। তখনই আমরা বুঝি বদন ঝোপ বুঝে বেশ ভালো মতোই কোপ বসিয়ে গেছে। এই ঘটনার প্রায় 3 দিন পর আমার কাকার ওপর আঘাত নেমে এলো। কাকামশাই বাবার নিজের ভাই নন, পিস্তুত ভাই। বৃদ্ধ বয়সে আমাদের বাড়িতে এসেই রয়েছেন, ধম্মকম্ম নিয়ে থাকেন, কারো কোনো সাথে মাঝে থাকেন না। রাত্রিরে একটা দড়াম করে শব্দ শুনতে পাই আমরা কাকামশাইয়ের ঘর থেকে। হন্তদন্ত হয়ে গিয়ে দেখি তিনি বাথরুমের মেঝেতে উপুর হয়ে পড়ে অজ্ঞান হয়ে আছেন। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর পিঠে পাঞ্জাবি ছিঁড়ে ফুটে আছে 3টে দগদগে কালো আঁচড়। বিশ্রী পোড়া গন্ধে ছেয়ে যাচ্ছে চারপাশ। কাকামশাইকে বিছানায় শুইয়ে ডাক্তারবাবুকে খবর দিই। তখন প্রায় রাত 1টা বাজে। অত রাতেও তিনি এলেন। ততক্ষণে কাকামশাইয়ের জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবুর সামনেই তিনি রক্তবমি শুরু করলেন। হঠাৎ আর্তনাদ করতে আমরা পাঞ্জাবি খুলে দেখি বুক থেকে পেট অবধিও ফুটে উঠেছে 3টে আঁচড়, কিন্তু অত গভীর আঁচড় থেকেও কোনো রক্ত বেরোচ্ছে না। পুরে কালো হয়ে আছে ক্ষতগুলো। এ যে কী রোগ কিছুই বোঝা যাচ্ছে না। ডাক্তারবাবু তাকে কড়া ঘুমের ওষুধ আর ইঞ্জেকশন দিলেন। 2 দিন ধরে কাকামশাই অনবরত রক্ত বমি করে চলেছেন। তার শরীর এতই অসুস্থ হয়ে আছে যে হাসপাতাল নিয়ে যাওয়ার ধকল তিনি সহ্য করতে পারবেন না। ডাক্তারবাবুর কথায় ঘরেই তার চিকিৎসা চলছে। আমি এসে রোজ ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি। আজ ভোরবেলা এক তীব্র কষ্টে আমার ঘুম ভেঙে যায়। মনে হতে থাকে গলায় যেন কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। বাথরুমে ছুটে যাওয়ার পথেই হড় করে বমি করে ফেললাম। তারপর হঠাৎই পেটের কাছে এক অসম্ভব জ্বালা হতে লাগলো। জামাটা তুলে দেখলাম নাভির কিছুটা ওপরে ফুটে উঠেছে 3টে কালো নখের আঁচড়। ভয়ে আর যন্ত্রণায় জ্ঞান হারালাম। পরে আমার বউয়ের মুখ থেকে শুনি আমার পড়ে যাওয়ার শব্দ শুনে এসে আমাকে তোলে, ঘরে কোনো রকমে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায়। কাকামশাইকে দেওয়া ডাক্তারবাবুর ওষুধ খেয়ে ক্ষতর জ্বালা কিছুটা কমে আমার। তারপর আর রক্তবমি হয়নি। সত্যি বলছি ঠাকুর মশাই, আজ যেন মৃত্যুকে এক মুহূর্তের জন্য নিজের চোখের সামনে দেখলাম। কিন্তু বুঝলাম না সবার মতো আমিও কেন অসুস্থ হয়ে গেলাম না। কিছুই বুঝতে পারছি না। নারায়ণ তার কথা শেষ করল। রমেনের কথায় নারায়ণ তার জামাটা তুলে ধরলে দেখলাম তার নাভির ওপরে স্পষ্ট হয়ে আছে 3টি পুড়ে কালো হয়ে যাওয়া গভীর আঁচড়ের দাগ। আমার নিজেরই দেখে গাটা কেমন শিরশির করে উঠল। তার সাথে আরেকটা জিনিসও লক্ষ্য করে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। নারায়ণকে বললাম, আপনি বলছিলেন না কেন বাকিদের মতো আপনার অমন অবস্থা হলো না? আমার দৃঢ় বিশ্বাস এ কোনো সাধারণ যোগ নয়। কোনো রোগের এত ক্ষমতা নেই যে বাচ্চা থেকে বড় সবার ওপর এভাবে আঘাত হানবে, তার সাথে ঘটিয়ে চলবে এত অশুভ ঘটনা। এ কার কাজ তা আপনাদের বাড়ি গেলে তবে বুঝতে পারব। আর হ্যাঁ নারায়ণবাবু, অন্যদের মতো আপনার এমন অবস্থা না হওয়ার কারণ হলো আপনার কোমরের ওই মাদুলি। বেশ বুঝতে পারছি ও জিনিস ভালো মতো শক্তি ধরত, তবে এখন ওর তেজ শেষ হয়ে গেছে। ওটার জন্যই অল্পের ওপর দিয়ে বেঁচে গেছেন। কিন্তু যে এমন ঘটাচ্ছে তার এতই শক্তি ওই মাদুলিও পুরোপুরিভাবে আটকাতে পারেনি তাকে। নারায়ণ বলল, 5 বছর আগে আমরা সপরিবারে তারাপীঠে গিয়েছিলাম। ওইখানেই আমার মায়ের গুরুদেব ঈশ্বর বঙ্কিম গোস্বামী ওই মাদুলি আমার কোমরে বেঁধে দেন। বলেছিলেন
একদিন অনেক বড় ফাঁড়া অনেকটা এড়াতে পারবো এর জন্য। আজ তার কথার মর্মার্থ আমি বুঝতে পারছি। নারায়ণ হাত দুটো জড়ো করে কপালে ঠেকালো। হঠাৎই ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে যাওয়াতে দরজা ফাঁক করে দেখি এক প্রকাণ্ড 4 তলা ভবনের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের গাড়ি। বুঝলাম এটাই রায়পুরের জমিদার বাড়ি। পিল্লায় লোহার দরজা পেরিয়ে যখনই আমরা 3 জন মূল ফটক দিয়ে জমিদার বাড়িতে ঢুকতে যাব, তখনই আমার সারা শরীরে এক মৃদু শিহরণ খেলে গেল। তার সাথে বাতাসে এক বিকট চাল পোড়া গন্ধ পেতে থাকলাম। বুঝলাম এখানে এমন কিছু ঘটছে যা স্বাভাবিক নয়। পুরো বাড়িটাকে এক বিষণ্ণতা যেন ঘিরে রয়েছে। বাড়ির চৌহদ্দির বাইরের গাছগুলোতে কত পাখি ডাকছে, কাঠ বেড়ালি খেলছে, আর এই বাড়ির চারদিকে এত গাছ, তাও কোনো পাখি তো দূর, একটা কাক বা চড়ুইয়ের ডাকও শুনতে পেলাম না। মহাকালের চাকা যেন থমকে দাঁড়িয়ে গেছে এই বাড়িতে এসে। মনে একটা কথা বারবার ভেসে আসতে লাগলো আমার, ঝড় আসছে, এক সাংঘাতিক ঝড় আসছে। ঢুকলাম বাড়ির ভিতর। রমেন ঘরে ঢুকেই আর এতটুকুও দেরি না করে সোজা উপরে চলে যেতে লাগলো। বুঝলাম সে নারায়ণের কাকাকে দেখতে যাচ্ছে। নারায়ণ আমাকে তাদের বিশাল বৈঠকখানায় বসিয়ে ভেতরের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরেই এক দীর্ঘদেহী সুপুরুষ প্রৌঢ় ব্যক্তি নারায়ণের সাথে ভিতরের ঘর থেকে বেরিয়ে এলেন। বুঝলাম ইনি জমিদার বাবু। আমি উঠে দাঁড়িয়ে নমস্কার জানালাম। জমিদার বাবু আমাকে নমস্কার করে বসতে বলে বললেন, ঠাকুরমশাই, আমি এই রায়পুরের জমিদার বিষ্ণুচরণ রায়। নারায়ণের মুখে আপনার বলা কথাগুলো শুনলাম। আমারও বিশ্বাস যে আমার বাড়িতে কোনো রোগ বাসা বাঁধেনি। এ শয়তানের কাজ, সাক্ষাৎ শয়তানের। আমাদের পরিবারের সবার জীবন শেষ করে দিচ্ছে সে। জানি না কেন এই দিন এলো আমার জীবনে। আমি তো কখনো প্রজাদের জুলুম করিনি, কখনো কারোর জমিও বেআইনিভাবে দখল করতে যাইনি। তাহলে তাহলে কেন ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনি আপনি আমাদের পরিবারকে বাঁচান ঠাকুরমশাই। যদি কেউ পারে তাহলে আপনি পারবেন। আপনার আপনার যা দক্ষিণা লাগে আমি দেব। শুধু এই সর্বনাশ অভিশাপের হাত থেকে বাঁচান আমাদের ঠাকুরমশাই, আমাদের বাঁচান। জমিদার বাবু, আমি অর্থ বা দক্ষিণার লোভে এই পথে আসিনি। জীবনের রহস্যকে জানতে সাধনা করেছি, মানুষের উপকারের ব্রত নিয়ে দীক্ষা গ্রহণ করেছি। আমি আপ্রাণ চেষ্টা করব এই মহা বিপদের হাত থেকে আপনাদের রক্ষা করতে। বাকি সব মায়ের ইচ্ছা। এখন চলুন, আমাকে আপনার ভাইয়ের ঘরে নিয়ে চলুন, দেখি আমি আপনার কোনো কাজে সাহায্য করতে পারি কিনা। জমিদার বাবু আর নারায়ণ আমাকে দোতলার এক কোণের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই একটা বিকট গন্ধে আমার গাটা গুলিয়ে উঠল। সারা ঘরটা একটা তীব্র চামড়া পোড়া গন্ধে ভরে আছে। রমেন বিছানার পাশে এক চেয়ারে বসে ওষুধ লাগিয়ে দিচ্ছে। বিছানায় শুয়ে থাকা এক বৃদ্ধের শরীরে। বৃদ্ধকে এই অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেলাম। রমেনকে বললাম, ভাই, তুই তোর চিকিৎসা চালা, আমার কাজের জন্য তোর কোনো অসুবিধা হবে না। এই কথা বলে আমি বৃদ্ধের ঘরের চারিদিকে বাঁধন দিয়ে দিলাম। তারপর জমিদার পরিবারের দিকে তাকিয়ে বললাম, আপনারা সঠিক আন্দাজ করেছেন। আপনাদের পরিবারে কোনো রোগ আসেনি।
এক শক্তিশালী অপশক্তির ছায়া পড়েছে। আমি এই ঘর বেঁধে দিয়েছি, ভয় নেই, ওনার প্রাণ নাশ হবে না। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। নারায়ণ আর বাড়ির বউরা বৃদ্ধর ঘরে থাকলো, সাথে রমেন। জমিদার বাবু বাইরে এসে আমায় মৃদু স্বরে বললেন, এবার কি করবেন ঠাকুর মশাই? দেখুন জমিদার বাবু, কোনো অশুভ শক্তি কখনো শুধু শুধু এভাবে কোনো পরিবারের ওপর প্রতিশোধ নিয়ে যেতে পারে না। কিছু তো নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, কোনো অঘরী বা কাপালিক কি কখনো এখানে এসেছিলেন এবং হোমযজ্ঞ কিছু করেছিলেন? আগে না ঠাকুর মশাই, আমাদের বাড়িতে ব্রাহ্মণরা মাঝে মধ্যে এসে পায়ের ধুলো দিয়ে আমাদের ধন্য করেন, কিন্তু কিন্তু অঘরী বা কাপালিক তো কেউ আসেনি কখনো। কোনো প্রজার সাথে আপনি বা আপনার পরিবারের কেউ খারাপ কিছু করেছিলেন? আমাকে সত্যি করে বলুন জমিদার বাবু, নতুবা আমি বুঝতে পারবো না এই অশুভ শক্তি কেন আপনাদের বাড়িতে হানা দিল। আমার তালুকের কিছু দোষীকে ও চোরকে আমি শাস্তি দিয়েছি বটে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, কোনোদিনও কোনো নির্দোষকে শাস্তি আমি দিইনি। প্রজারা আমার কাছে সন্তান সম। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন ঠাকুর মশাই। আপনাকে দেখেই আমি তা বুঝেছিলাম জমিদার বাবু, কিন্তু এরকম নৃশংস প্রতিশোধ কিছু অন্যায় ঘটলে তখনই নিতে চায় অশুভ শক্তিরা। বুঝতে পারছি না কি অন্যায় ঘটেছে আর কার সাথেই বা ঘটেছে, কেন তার এত বিদ্বেষ আপনার পরিবারের ওপর। সন্ধ্যের সময় আমি, জমিদার বাবু আর তার 3 ছেলে মিলে বসলাম বৈঠকখানায়। একটা শান্তি যজ্ঞের জন্য তাদের একটা ফর্দ দিচ্ছি। এমন সময় দোতলার ঘর থেকে একটা বাচ্চা মেয়ের কণ্ঠের হাসি শোনা গেল। একবার, দুবার, 3 বার, বিভৎস সেই হাসি। এই যে এক বাচ্চা মেয়ের হাসি, তাতে সন্দেহ নেই, কিন্তু বাচ্চা মেয়ের হাসি কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে? এর সাথে শুনলাম জমিদার বাবুর বড় বৌমার ভয়ার্ত স্বর। কে কোথায় আছো গো? শিগগির ছুটে আসো, দেখো দেখো মিনি কেমন করছে। সঙ্গে সঙ্গে আমরা 5 জন পুরুষ ওপরে ছুটে চললাম। কানে এসে বাজতে লাগলো জমিদার বাবুর নাতনি মিনির হাড় হিম করা হাসি। বড় ছেলের ঘরের সামনে এসে যা দেখলাম, তা দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। হ্যাঁ, আমার তারানাথ চক্রবর্তীর অশুভ শক্তির অনেক ঘটনাই চোখের সামনে দেখে সয়ে গেছিল, কিন্তু সেদিন যা দেখলাম তাতে যেন আমারও বুকের ভিতরটা দুলে উঠল। দেখি জমিদার বাবুর বড় ছেলের ঘর ওলট পালট হয়ে আছে, দেওয়ালে দেওয়ালে রক্তের ছাপ। ঘরের আলমারিটা হাত হয়ে খুলে তার ভেতরের জামা, শাড়ি, টাকা পয়সা সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ঘরে। আলমারির মাথায় পা ছড়িয়ে বসে আছে বড় ছেলের 10 বছরের মেয়ে মিনি। তার হাতে ধরা একটা মেহগিনি কাঠের গয়নার বাক্স। সেখান থেকে গয়নাগুলো বার করে সে গলায় পড়ছে, কানে পড়ছে, চিবোতে যাচ্ছে, আবার থুথু করে নিচে ফেলে দিচ্ছে। গয়নার ধারে কেটে যাচ্ছে তার কান, জিভ, তাও সে থামছে না। আবার হাড় হিম করা কণ্ঠে আস্তে আস্তে খেতে যাচ্ছে গয়নাগুলো। বড় ছেলের বউ ডুকরে কেঁদে বলল,
মারে, নেমে আয় মা, নেমে আয়। কি করছিস তুই? তোমরা তোমরা নামাও, নামাও, ওকে, কে ওকে নামাও। দুজন চাকর ভয়ে ভয়ে বাচ্চা মেয়েটাকে নামানোর জন্য যেতে সে গয়নার বাক্সটা ছুঁড়ে মারল একজনের মাথা লক্ষ্য করে। একটুর জন্য কোনোভাবে সেই চাকরের মাথাটা রক্ষা পেল। এই দৃশ্য দেখে খিলখিল করে হেসে মিনি বলল, বড় হাড় পড়ার স্বাদ না তোদের? পর পর, দেখ দেখ, নুলুক, সীতাহার, মাকড়ি, পর পর, তোদের আমি গয়না পরিয়েই সাজিয়ে তবে মারব। তবে এ গয়না সোনার নয়, এ গয়না হবে রক্তে। আবার সেই রক্ত জল করা কণ্ঠে হাততালি দিয়ে হাসতে লাগলো মিনি। গোটা মুখ রক্তে লাল হয়ে গেছে, অস্বাভাবিক রকম ছোট হয়ে গেছে দুটো চোখের মণি। মুখের ভিতর থেকে বেরোনো রক্ত আর লালা টপ টপ করে পড়ছে মেঝেতে। আমি ততক্ষণে মধু সুন্দরী দেবীর স্তব শুরু করে দিয়েছি। পুরো জমিদার বাড়ি স্তম্ভিত হয়ে দেখছে এই হাড় হিম করা ঘটনা। ছোলা থেকে একটা জবা ফুল বার করে মন্ত্র পড়ে মিনির দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গে আর তো চিৎকার করে উঠল মেয়েটা। নারায়ণ আর বড় কুমার তাকে নামিয়ে আনতে যাচ্ছিল, কিন্তু আমি হাতের ইশারায় তাদের থামিয়ে মিনির দিকে তাকিয়ে বললাম, কে তুই? কেন এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? কেন ক্ষতি করছিস এই পরিবারের? একটা অদ্ভুত স্বর বেরিয়ে এলো মিনির গলা থেকে। ক্ষতি? ক্ষতি আর কি করলাম? এ তো সবে শুরু। এই পুরো পরিবারকে তিলে তিলে মারবো। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। বড় দেমক না এদের, রূপের দেমক, টাকার দেমক। সব দেমক আমি গলা দিয়ে বার করবো। সবাই মরবি তোরা, সবাই মরবি, কেউ বাঁচবি না, কেউ না। সবাই মরবি তোরা, সবাই, কেউ বাঁচবি না, কেউ না। স্বরটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে মিলিয়ে যেতে থাকে। আমি জানতাম এবার কি হবে। আমার ইশারায় নারায়ণ দৌড়ে গিয়ে মিনি জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার আগেই তাকে ধরে নিল। মিনি অজ্ঞান হয়ে গেছে। রমেনের কথায় দুজন চাকর ছুটে যায় গরম জল নিয়ে আসতে। গয়নার ধারে মিনির জিভ, গলা ক্ষতবিক্ষত হয়ে গেছে। রমেন তুলো, ডেটল বের করে নিজের কাজ শুরু করে দেয়। মিনির মাকে অনেক কষ্টে এক মধ্যবয়সী ঝি ধরে রেখেছে। তবে অবাক করা বিষয় হলো কোনো আঁচড়ের দাগ পড়েনি মিলির গায়ে। আমি বললাম, জমিদার বাবু, নিশ্চয়ই আপনার পরিবারের কেউ এমন কিছু করেছে যার জন্য এই দুর্দিন ঘনিয়ে এসেছে। এই বাড়ির কারো দ্বারা তো কিছু অন্যায় ঘটেছে কারোর ওপর, যা জাগিয়েছে ওই পিশাচকে। এই সময় এমন এক ব্যাপার ঘটল যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঘর ভর্তি লোকের সামনে গমগমে গলায় চেঁচিয়ে উঠল জমিদার বাবুর মেজ ছেলে মধুসূদন। ওইসব পিসাচ টিসাচ কিচ্ছু নয়, সব আপনাদের ভণ্ডামি। এর আগেও একজন এসে এরকম বুজরুকি করে আমাদের ঠকিয়ে গেছে, আর এখন আপনিও আমাদের অসহায়তার সুযোগে গাঁজাখড়ি গল্প শোনাচ্ছেন। আর তোমাদের 100 বার বলেছি, এর আগে বারবার করে বলেছি যে এইসব জ্যোতিষ, তন্ত্র মন্ত্র এসব কিচ্ছু হয় না, কিচ্ছু না। বিলেতে গিয়ে এর ভালো করে চিকিৎসা করা দরকার। কিন্তু তোমরা তা বিশ্বাস করবে কেন? তোমরা এখনো অজপাড়া গায়ে মানুষের মতো এইসব তাবিজ কবজের উপর বিশ্বাস করে আছো আর মরার অপেক্ষা করছো বসে বসে। এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে মধুসূদন একটু থেমে আমার দিকে একবার তাকিয়ে বলল,
আরে তোমরা এসব ভণ্ডামি সহ্য করতেই পারো, কিন্তু আমি করব না। আমি আজই আমার বউ ছেলেকে এখান থেকে নিয়ে কলকাতায় চলে যাব, ব্যাস। নারায়ণ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, মধুসূদন বাবু, আপনি যদি মনে করেন কলকাতায় পালিয়ে গিয়ে বাঁচবেন, তাহলে বড় ভুল করছেন। যে আপনাদের শেষ করার জন্য এমন নারকীয় খেলায় মেতেছে, সে একদিন না একদিন আপনাকেও শেষ করবে। আর নিজের পরিবার নিয়ে আপনার বড়ই চিন্তা, তাই না? এতই চিন্তা যে আপনার পরিবার দুবেলা ভালো করে ভাতটুকু খেতে পারছে না, আর আপনি কাল কলকাতায় গিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করে এলেন, রেস্তোরাঁয় খেয়ে এলেন। যখন বায়োস্কোপ দেখেছিলেন তখন একবারও মনে হয়নি আপনার পরিবারের দুজন সদস্য মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছে। বাহ, ধন্য ধন্য আপনার পারিবারিক চিন্তা। আমার মুখ থেকে বেরোনো কথাগুলো মধুসূদনের কানে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। লক্ষ্য করলাম তার সারা মুখ লাল হয়ে গেছে। আমতা আমতা করে মধুসূদন বলল, এসব কথা কে বলিস আপনাকে? আমি 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 যাই করি না কেন, আপনার কি? আমি শান্ত স্বরে বললাম, আমার কিছুই নয় মধুসূদন বাবু, আপনার বাবা আমাকে এই ঘটনার একটা কিনারা করতে বলেছেন। মা মধুসুন্দরী দেবী সহায় হলে আমি হয়তো আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম হব। আমি চাইলেই গৃহবন্ধন করে সেই অপশক্তির বাড়িতে ঢোকার পথ বন্ধ করে দিতে পারি, কিন্তু তাতে তো আর সমস্যার সমাধান হবে না। সে আরো শক্তিশালী হয়ে আবার ফিরে আসবে। পুরো তালুক তার হিংস্র থাবায় শেষ হয়ে যাবে। আমি তা হতে দিতে চাই না। আমি যেমন বলছি আপাতত তেমন করুন। আর হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চান, বাড়ি থেকে পালাবার চিন্তা মাথা থেকে বাদ দিন। মধুসূদন আশা করেনি জটাজুটোধারী এক উটকো লোক এভাবে তার জীবনের গোপন কথাগুলো গড় গড় করে বলে যাবে। সে মুখ ছোট করে হতভম্ব হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। জমিদার বাবু আমার কাছে এসে হাত জোড় করে কাতর গলায় বললেন, ঠাকুরমশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমার এই ছেলেটা কলকাতার কলেজে পড়ার সময় থেকে বড্ড বেশি গোয়ার হয়ে গেছে। আমি জমিদার বাবুর হাত দুটো ধরে বললাম, এভাবে বলবেন না জমিদার বাবু, বিপদে আর কতজনেরই ঠিক ভুল জ্ঞান থাকে। আমি কিছু মনে করিনি ওনার কথায়। জমিদার বাবু চোখের জল মুছে বললেন, আমার পরিবারের এই অভিশাপ দূর করে দিন ঠাকুরমশাই। হ্যাঁ, দূর করে দিন। এই বয়সে এসে নিজের লোকেদের উপর হওয়া এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। জমিদার বাবুর এই কথা শুনে মনটা বিষাদে ভরে গেল আমার। মনে মনে বললাম, মা মা করুণা করো, করুণা করো মা, করুণা করো। খাটের উপর শুয়ে থাকা রিমির দিকে ফিরে দেখলাম তার মুখ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, জ্ঞানও ফিরছে আস্তে আস্তে। নরেন আর তার মা নিরন্তর শুশ্রূষা করে যাচ্ছে। খাটের এক কোণে দাঁড়িয়ে আছে নারায়ণ আর তার বড় ভাই। তাদের হতভম্ব ভাব এখনো কাটেনি। চাকর দুজন ঘরটা পরিষ্কার করা শুরু করেছে। রমেন এক সময় মধ্যবয়স্কা ঝিটিকে কিছু একটা আনতে বলায় সে যাবার সময় আমার দিকে চেয়ে চোখ দিয়ে একটা ইশারা করল, যেন কিছু বলতে চায় আমাকে। সে ঘর থেকে বেরিয়ে যেতে কিছুক্ষণ পর আমিও বেরিয়ে যাই। গিয়ে দেখি সে বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে। আমায় দেখে তড়িঘড়ি করে হাত জোড় করে বলল, বাবা ঠাকুর, আপনাকে এভাবে ডাকলাম বলে ক্ষমা করবেন, কিন্তু এছাড়া যে আর উপায় ছিল না। আপনাকে কিছু কথা বলার আছে।
তবে এখন বলতে পারবো না, কেউ শুনলে আমার আর রক্ষে থাকবে না। আজ রাতে আপনি বাড়ির পেছনের পুকুর পাড়ের কাছে আসুন, আমি তখন সব বলবো। কথাগুলো বলে বউটি দ্রুত নিচে চলে গেল। আমি হাঁ করে দাঁড়িয়ে থাকলাম। কি কথা বলতে চায় বউটি, যা এখন বলতে পারবে না? অনেক ভেবেও কিছুই মাথায় এলো না। কাউকে জিজ্ঞেস করাও ঠিক হবে বলে মনে হলো না। অগত্যা এখন রাত অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাত্রে খেয়ে দিয়ে নিঃশব্দে খিড়কির দরজা খুলে চলে এলাম পুকুর পাড়ে। খাবার সময় বউটা পরিবেশন করছিল, কিন্তু সন্ধ্যের যে প্রবল উত্তেজনা আমি তার চোখে দেখেছিলাম, তার বিন্দু মাত্র আমি খাবার পরিবেশনের সময় দেখতে পাই। নারীদের এই একটি ব্যাপারে পাল্লা দেওয়া বড় শক্ত। প্রবল উৎকণ্ঠার বিষয়ও অনুপযুক্ত জায়গায় তারা বিন্দু মাত্র প্রকাশ হতে দেয় না। চাঁদের আলো পুকুরের জলে এসে পড়ে এক নৈসর্গিক দৃশ্য তৈরি করেছে। আমি একটা বিড়ি ধরিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। অনেকক্ষণ পর মনটা একটু শান্ত লাগছিল। ভাবা যায়, যেখানে রাত্রে এমন অপরূপ মায়ার সৃষ্টি হয়, সেই বাড়িতেই কিনা এত রক্তপাত, নারকীয় ঘটনা ঘটে চলেছে। এতক্ষণ তোমরা শুনলে শুধু তোমার গল্প নিবেদিত ইমন কল্যাণ মিত্রের লেখা তারানাথ তান্ত্রিক ও 3টি নখের আঁচড় প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আসছে খুব তাড়াতাড়ি, তাই অন্তিম পর্ব শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আজকের গল্প ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করো। আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।